আপনাদের একবার হলেও জানতে ইচ্ছে করে যে গোপাল ভাঁড়ের শেষ জীবনের পরিণতি কি হয়েছিল। শোনা যায় তৎকালীন বাংলার নবাব সিরাজদৌল্লা গোপাল ভাঁড়কে ফাঁসির আদেশ দিয়েছিলেন, কিন্তু কেন? হাই বন্ধু, আমি রাজু। আজকে আলোচনা করবো গোপাল ভাঁড়ের জীবনী সম্পর্কে, কিছু সংক্ষিপ্ত জীবনী, যে কেন তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল এবং জীবনের শেষ পরিণতি কি হয়েছিল। আমি সমস্ত কিছু আলোচনা করবো। তো আপনারা অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, তাহলে গোপালের জীবনে যে শেষ পরিণতি কি হয়েছিল, কোথা থেকে শুরু হয়েছিল, আমি সমস্ত কিছু বলবো এই ভিডিওতে। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিও শুরু করি। গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগের অবিভক্ত বাংলার নদিয়া অঞ্চলের একজন প্রখ্যাত মনোরঞ্জনকারী এবং তার আসল নাম ছিল গোপাল চন্দ্র প্রামাণিক। তিনি অষ্টাদশ শতাব্দীতে নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন। রাজা তাকে তার সভাসদের একজন হিসাবে অন্তর্ভুক্ত করেছিলেন তার রাজ্যসভায়। কৃষ্ণচন্দ্রের রাজ্যসভা ও জনগণের যাবতীয় বিনোদনের আস্ত একটা ভাণ্ডার ছিলেন বুদ্ধিমান গোপাল। কিন্তু এত প্রিয় মানুষ হয়েও বাংলাতে তার একসময় ঠাঁই হয়নি, বরং দেওয়া হয়েছিল ফাঁসির আদেশ। তরুণ সিরাজদৌল্লা ওই সময় বাংলার প্রেসিডেন্সি, বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন। তার কাছের মানুষেরা যেমন মির্জাফর, ঘসিটি বেগম, জগৎ শেঠ, রায়দুল্লভ ও উমিচাঁদ সহ অনেকেই গোপনে গোপনে নবাবকে সিংহাসনচ্যুত করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন। তারা প্রত্যেকেই তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য শর্ত সাপেক্ষে ইংরেজ মানিকদের সঙ্গে চুক্তি করেন। আর ঠিক ওই সময় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র ও নবাব বিরোধী এই ভয়ঙ্কর খারাপ লোকেদের বলয়ে যোগ দেওয়ার পরিকল্পনা করেন। কৃষ্ণচন্দ্রের এই পরিকল্পনায় তার রাজ্যসভায় সবাই তাকে সমর্থন করলেও শুধু একজন ব্যক্তি তাকে এই বিষয়ে সমর্থন করেনি, আর তিনি হলেন গোপাল ভাঁড়। একদিন সভা শেষে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে গোপাল গেলেন এবং বললেন, মহারাজ, ইংরেজদেরকে বিশ্বাস করবেন না। ইংরেজরা গায়ে ছুঁচ হয়ে ঢুকে ঢাল হয়ে বের হয়। তাদের স্বার্থবিরোধী যদি কোনো কাজ করেন তাহলে সব উপকারের কথা ভুলে আপনাকেও শুলে চড়াতে তারা পিছুপা হবে না। মির্জাফরদের দলে যোগ দিলে বাংলার এমন সর্বনাশ না করতে গোপাল বারবার অনুরোধ করলেন রাজা কৃষ্ণচন্দ্রকে। কিন্তু কে কার কথা শুনে? রাজা তার কোনো কথায় কর্ণপাত করলেন না, বরং তার রাজ সভাসদের নিয়ে গোপালকে বিদ্রুপ্ত করে হাসি ঠাট্টা করতে লাগলো। ঠাট্টা করতে করতে কৃষ্ণচন্দ্র গোপালকে শর্ত দিলেন যে গোপাল যদি নবাবের কাছে গিয়ে মুখ ভেঙচি দিয়ে ফিরে আসে তবেই তিনি বাংলার নবাবের বিরুদ্ধে কোনো দলে যোগদান করবেন না। কৃষ্ণচন্দ্রের এই শর্ত শুনে গোপাল তখনই হাঁটা শুরু করলেন মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদে পৌঁছানোর পরে দেখা দিল আরেক সমস্যা। ভাগীরথীর তীরে গড়ে ওঠা হিরাজিল প্রাসাদে কিছুতেই গোপালকে ঢুকতে দেওয়া হচ্ছিল না এবং গোপালের মাথায় তখন একটা বুদ্ধি এলো এবং সে ইচ্ছা করে নবাবের এক প্রহরীর হাতে কামড় বসিয়ে দিল। ফলে বিচারের জন্য নবাবের কাছে নিয়ে যাওয়া হলো গোপালকে। আর এভাবেই নবাবের সাথে দেখা হলো। গোপালের সমস্ত ঘটনা শুনে নবাব বললেন, তুমি কে আর কেনই বা এসেছো এই মুর্শিদাবাদ শহরে? গোপাল তখন কোনো কথা না বলে হঠাৎ নবাবকে মুখ ভেঙচি দিলেন। স্বাভাবিকভাবেই নবাব রেগে গিয়ে গোপালকে আটক করলেন এবং বললেন, আগামীকাল তোমার বিচার হবে। আর এরই মধ্যে গোপালের সঙ্গে মির্জাফরের দেখা হলো। তখন গোপাল চুপি চুপি করে বললেন, আমি এসেছিলাম তোমাদের সমস্ত ষড়যন্ত্র ফাঁস করে দিতে, কিন্তু আমি কিছুই বলবো না, কারণ এই সব কথা ফাঁস করে দিলে রাজা কৃষ্ণচন্দ্র ফেঁসে যাবে। তখন নবাব তাকে সরিয়ে অন্যজনকে ক্ষমতায় বসাবে। আমি চাই না যে কৃষ্ণচন্দ্র তার ক্ষমতা হারিয়ে ফেলুক। যতই হোক তিনি যে আমার অন্নদাতা, অর্থাৎ গোপাল এখানে রাজা কৃষ্ণচন্দ্রকে সম্মান জানিয়ে তার কোনো ক্ষতি করতে চাননি। তাই সম্পূর্ণ ষড়যন্ত্রের ব্যাপারটা চেপে গিয়েছিলেন। অন্যদিকে মির্জাফর তার এমন কথাবার্তা শুনে রীতিমতো ঘাবড়ে গেলেন। সে মনে মনে ভাবলেন, গোপাল নিশ্চয়ই নবাবের কাছে তাদের ষড়যন্ত্রের ব্যাপারে সমস্ত কিছু ফাঁস করে দেবে। ফলে মির্জাফর ছলে বলে কৌশলে চক্রান্ত করে গোপালের ফাঁসির ব্যবস্থা করলেন। কিন্তু তাতে কি, গোপাল একেবারেই নির্বিকার, তার মাঝে কোনো পরিবর্তন দেখা গেল না। কারণ ফাঁসির থেকে গোপাল কি করে বাঁচবে তার একটা প্ল্যান সে মনে মনে স্থির করে ফেলেছিল। ফাঁসির দিন সকালে নবাব যখন গোপালের মুখের দিকে তাকালেন, গোপাল তখন আবারও মুখ ভেঙে দিলেন নবাবকে। এবার কিন্তু নবাব রীতিমতো ভাবনায় পড়ে গেলেন। নবাব ভাবলেন, এ তো মস্ত বড় পাওয়ার একটা, ফলে তাকে ফাঁসি দেওয়া ঠিক হবে না।
আর এভাবেই নবাব গোপালকে মুক্ত করে দিলেন। কৃষ্ণচন্দ্রের নির্দেশ ঠিকঠাক মতো পালন করে দেশপ্রেমিক গোপাল আবারও ফিরে এলেন কৃষ্ণনগরে। তিনি এসে মুর্শিদাবাদের ঘটে যাওয়া সমস্ত ঘটনা রাজা কৃষ্ণচন্দ্রকে এক এক করে বললেন। কিন্তু তা সত্ত্বেও যখন তিনি জানতে পারলেন যে রাজা কৃষ্ণচন্দ্র তার সিদ্ধান্তে এখনো অটল, অর্থাৎ গোপালকে দেওয়া কথা তিনি রাখলেন না, তখন অভিমানী গোপাল ঠিক করলেন যে রাজসভায় আর কোনোদিনই যাবেন না, এমনকি রাজ্যেই থাকবে না। অত্যন্ত ব্যথিত মনে কাউকে কিছু না বলে রাতের অন্ধকারে পরিবার নিয়ে রাজ্য ত্যাগ করেছিলেন গোপাল ভাঁড়। আর এরপর থেকেই সদা হাস্যময় গোপালকে আর কোনোদিনই দেখা যায়নি। তো বন্ধুরা, রাজা কৃষ্ণচন্দ্রের রাজ্যসভায় গোপাল ভাঁড় নামে কেউ একজন ছিলেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে তার জীবনে শেষ পরিণতি নিয়ে অনেক মতবাদ ও গল্প আছে। তার মধ্যে সবচেয়ে বহুল প্রচলিত এই ঘটনাটি লোকমুখে ঘুরে বেড়ায়, আর সেটাই আপনার সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি, তো একটা লাইক করবেন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আজকে এতটাই, আবারও দেখা হচ্ছে পরবর্তী একটি ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণ টাটা, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।